ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সহজ শিক্ষা স্কুলের এ লেভেল ফিজিক্সে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ক্লাসের শুরুতেই যে কথাটা বলতেই হয় ভাইয়া, সেটি হচ্ছে আপনি আপনার খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে সুন্দর মতো আপনি আপনার টেবিলে বসে যান এবং সেই সাথে কোথায় থেকে আপনি আমাদের ক্লাসটিতে জয়েন করেছেন এবং আপনারা সকলেই কেমন আছেন দ্রুত আপনি আপনার পজিটিভ রিভিউটা জানিয়ে দেন। তো সোফার ক্লাসের শুরুতেই যে কথাটা বলতেই হয় ভাইয়া, সেটি হচ্ছে আশেপাশের লোকজন আপনাকে যাই বলুক না কেন, যে কেউ আপনাকে যেভাবেই দেখুক না কেন, এতে কিছু যায় আসে না। সময় আসলে এরা আপনার ব্যাপারে কোনো পরোয়া করবে না, এতে কিছু যায় আসে না। কে অসন্তুষ্ট হলো আর কে বাঁকা চোখে তাকালো, বাকে কি মনে করলো, এই পৃথিবীর সবকিছুই উপলব্ধির ব্যাপার। আর এখানে যে উপলব্ধিটি সব থেকে বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য, সেটি হচ্ছে নিজেকে আপনি কিভাবে দেখেন, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে কিভাবে দেখেন। আর এই বিষয়টা যখন আপনার কাছে পরিষ্কার হয়ে উঠবে, কেবল তখনই আপনি পরিবর্তনের জন্য প্রস্তুত। তো সোফার লাইফে এগিয়ে যেতে হলে আপনাকে যা যা করতে হবে, তাহলে ডিলিট নেগেটিভ পিপল, ফরগেট ইউর পাস্ট, অ্যাকসেপ্ট ইউর মিস্টেক অ্যান্ড রিস্টার্ট ইউর লাইফ। তো ব্রাদার, আর কথা না বাড়িয়ে লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। তো ভাই, এই ক্লাসগুলো নেওয়ার আমাদের উদ্দেশ্যটা কি? এই ক্লাসগুলো নেওয়ার আমাদের একটাই উদ্দেশ্য, ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়া এবং বিনামূল্যে প্রিমিয়াম এডুকেশন দিয়ে হেল্প করতে পারা। আর সেটা যদি আমরা করতে পারি, উই আর সাকসেস। আর এর জন্য আপনার সহযোগিতাটা খুব দরকার। সেটা হচ্ছে এই ক্লাসটা সুন্দর মতো শেয়ার করে আপনি আপনার ফ্রেন্ডের কাছে পৌঁছে দেন। আর আমি জানি আপনি এই কাজটা করবেন। তো ভাই, আর কথা না বাড়িয়ে লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। তো আমরা আজকে কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, এইচএসসি এর সিকিউ সলভিং ক্লাস 2025। তো আমরা শুরুতেই সময়কে সর্বনিম্ন করার জন্য বোর্ডে একটা কোশ্চেন দিয়ে রাখছি, ঢাকা বোর্ড 2025। তো কোশ্চেন করতে আমাদেরকে কি বলছেন? তিনি বলছেন যে 200 গ্রাম ভরের একটি বস্তুকে 50 সেন্টিমিটার উলম্ব বৃত্তাকার পথে 20 মিটার পার দ্রুতিতে ঘোরানো হচ্ছে, যেখানে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড। গ নম্বর কোশ্চেন আমাদেরকে কোশ্চেন করতে বলছেন যে ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী বল নির্ণয় করো। তিনি আমাদেরকে আরো একটা কোশ্চেন দিয়েছে, ঘ নাম্বার। তিনি বলছেন যে ঘূর্ণনরত বস্তুর সর্বনিম্ন বিন্দুতে সুতার টান সর্বোচ্চ এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান সর্বনিম্ন, বক্তব্যটির যথার্থতা যাচাই করো। তো শুরুতেই ভাইয়া এই অঙ্কটা করার জন্য যা যা কিছু বেসিক জানা দরকার সবকিছু আমরা আগে জেনে নেব, এরপরে আমরা অঙ্কটা ডেভেলপ করবো। তো সোফার ভাইয়া, আপনাকে আমাদের সাথে থাকতে হবে। তো আমরা শুরুতেই ক্লাসটা দেখে নিচ্ছি যে আমাদের ক্লাসের কি খবর। ওকে ব্রাদার, আমি জানি আপনি ক্লাসটা খুব দ্রুত শেয়ার করে দিবেন। ওকে ব্রাদার, সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা এগিয়ে যাব সামনের দিকে। তো ভাই চলেন তো দেখি কিভাবে কাজটা করতে হবে। যে ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী বল নির্ণয় করো। তো এর জন্য দাদা বেসিক আমাদের জানতে হবে। তো কেন্দ্রমুখী বল শুরুতেই আমরা পড়বো হচ্ছিল কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল বা সেন্টিমেন্টাল এক্সেলারেশন ও সেন্টিমেন্টাল ফোর্স। কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বল কি? লেটসে আমাদের কাছে একটা বস্তু আছে, এই একটা বস্তুকে আমরা সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। যদি কোনো বস্তুকে আমরা বৃত্তাকার পথে ঘোরাইতে চাই, তাহলে কেন্দ্রের দিকে তার যতটুকু বল দরকার, সেটা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। এম ভি স্কয়ার বাই আর। কলম লেখে না কেন? এম ভি স্কয়ার বাই আর। এম ভি স্কয়ার বাই আর এর সমপরিমাণ বল যদি এই বস্তুর উপরে আমরা দেই, তাইলে কি হবে? সেটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। যদি এম ভি স্কয়ার বাই আর এর সমপরিমাণ বল না থাকে, তাহলে এই বস্তুটি আর বৃত্তপথে ঘুরবে না, এই বস্তুটি বৃত্তপথ থেকে ছিটকে দূরে সরে যাবে। তাই সুতার টান হচ্ছে টি, এবং এই টি এই এম ভি স্কয়ার সমপরিমাণ বল প্রয়োগ করবে। টি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। এই জায়গায় কোনটারে কি বলে? টি। টি হচ্ছে সুতার টান। সুতার টান ভি। ভি হচ্ছিল বস্তুর বেগ বা বেগ, শুধুমাত্র বেগ। ভি ভি তো ভেলোসিটি। এম এম হলো বস্তুর ভর।
এম হলো ভর এবং আর হচ্ছিল রেডিয়াস বা ব্যাসার্ধ। ব্যাসার্ধ। ওকে ব্রাদার, সবকিছু আমরা শিখছি। যে কোনো বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতে চায় তাহলে তার কি পরিমাণ কেন্দ্রমুখী বল দরকার? এম ভি স্কয়ার বাই আর। আর এই বলের যোগান দেবে কে? সুতার টান, ঠিক। যদি এই এম ভি স্কয়ার বাই আর এই সমপরিমাণ বল থাকে তাইলেই কেবল একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে। যদি এম ভি স্কয়ার বাই আর এর সমপরিমাণ বল না থাকে তাহলে এই বস্তু আর বৃত্তাকার পথে ঘোরে না, সেটা এই কক্ষপথ থেকে ছিটকায় অন্য একটা এক্সিসে চলে যায়, সেটা আর বৃত্তাকার পথে ঘোরে না। বৃত্তাকার পথে ঘুরতে হলে তাকে এম ভি স্কয়ার বাই আর এর সমপরিমাণ বল থাকতে হবে। তো শুরুতে আমাদেরকে তারা বলছেন যে ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী বল নির্ণয় করো। তো আমরা আগে বেসিকটা দেখে নিলাম যে কিভাবে একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে। তো এর পুরো বেসিকটা পড়ার পরে আমরা অঙ্ককে ডেভেলপ করব। তো ব্রাদার, আমরা এবার দেখবো যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান কিরকম হয়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান। লেটস সে কোশ্চেন করতে আমাদের কি বলছেন যে উলম্ব তল। ব্রাদার, আগে আমরা দেখব উলম্ব তল এবং আনুভূমিক তল বলতে কি বোঝায়। লেটস সে একজন বালক একটা দড়িতে বেঁধে একটা বস্তুকে দড়িতে বেঁধে তার মাথার উপর দিয়ে এরকম ভাবে ঘোরাচ্ছে। এই যে তল, তার মাথার উপর দিয়ে এরকম ভাবে ঘোরাচ্ছে। এই যে তল, লেটস সে তোমার মাথার উপরে ফ্যান দিয়ে তলে করে, এই যে তল, এটা হচ্ছে আনুভূমিক তল। আনুভূমিক তল। আনুভূমিক তল। আর উলম্ব তল কি? উলম্ব তল কি? লেটস সে এই বালকটাই আরো একটা রশিতে করে একটা বস্তু বেঁধে তার চেহারার সামনে এরকম করে ঘোরাচ্ছে। তার চেহারার সামনে অনেকটা মেরিগো রাউন্ড বা নাগরদোলা যে তলে করে, মেরিগো রাউন্ড বা নাগরদোলা যে তলে করে, ঠিক একজন বালক তার চেহারার সামনে যখন একটা বস্তুকে সুতার সাহায্যে বেঁধে ঘোরায়, দেহেই যে তল, এই তলকে বলা হচ্ছিল উলম্ব তল। লেটস অনেকটা মেরিগো রাউন্ড যে তলে ঘরে, নাগরদোলা যে তলে ঘরে, সেটা হচ্ছিল উলম্ব তল। এবং তোমার মাথার উপরে সিলিং ফ্যান যে তলে ঘরে, সেটা হচ্ছিল আনুভূমিক তল। এবার আমরা দেখলাম আনুভূমিক তল এবং উলম্ব তল বলতে কি বোঝায়। তো সোফার আমরা দেখবো যে এই উলম্ব তলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুর টানের অনুপাত কেমন হয়। তো লেটস সে আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুকে আমরা সুতার সাহায্যে বেঁধে ঘোরাচ্ছি। এই বস্তু সর্বনিম্ন বিন্দুতে টান এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান করে। লেটস সে সর্বনিম্ন বিন্দুতে সুতার টান T1 এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান হচ্ছিল T2 এবং সর্বনিম্ন বিন্দুতে বস্তুর বেগ হচ্ছিল V1 এবং সর্বোচ্চ বিন্দুতে বস্তুর বেগ হচ্ছিল V1 এবং V2। এবার আমরা দেখবো যে T1 এবং T2 এর মান কত। লেটস সে আমরা জানি যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে চায় তাহলে তার কি পরিমাণ কেন্দ্রমুখী বল দরকার? এম ভি স্কয়ার বাই আর। যদি এম ভি স্কয়ার বাই আর এতটুকু বল থাকে তাইলেই কেবল বস্তু বৃত্তাকার পথে ঘোরে। পাশাপাশি যদি আমরা একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতায় ঝুলায় রাখতে চাই টি বল দ্বারা, সুতার টান দ্বারা, তাহলে এই বস্তুকে এম জি এর সমপরিমাণ বল দিতে হবে। এম জি এর সমপরিমাণ বল দিলে কেবল ওই বস্তুটা ঝুলে থাকবে। যদি এম জি এর সমপরিমাণ বল না দেই তাহলে বস্তুটা নিচে পড়ে যাবে গ্রাউন্ড ফ্রেমে বা সমতলে পড়ে যাবে, ভূমিতে পড়বে। তো যদি কোনো বস্তুকে আমরা ঝোলায় রাখতে চাই তাহলে এম জি এর সমপরিমাণ বল আমাদের দিতে হবে। আর এই বলের যোগান দিবে কে? সুতার টান, ঠিক। পাশাপাশি এই বস্তুকে যদি আমরা বৃত্তপথে ঘোরাইতে চাই তাহলে আরো কতটুকু বল দরকার? এম ভি স্কয়ার বাই আর। তাহলে এই সুতার টান টিকে সর্বনিম্ন বিন্দুতে টিকে মোট কতটুকু বল দিতে হবে? যদি আমরা ঝোলায় রাখতে চাই তাহলে এম জি এর সমপরিমাণ বল দিতে হবে। পাশাপাশি যদি বৃত্তাকার পথে ঘোরাইতে চাই আমাদের আরো কিছু পরিমাণ বল দিতে হবে, সেটা হচ্ছে এম
ভি স্কয়ার বাই আর, এর এই সবগুলো বলের যোগান দিবে কে? টি। T1 সর্বনিম্ন বিন্দুতে সুতার টান T1 ইকুয়াল টু হচ্ছে mg প্লাস m ভি স্কয়ার বাই আর। এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কত? সর্বোচ্চ বিন্দুতে সুতার টান আমরা দেখব ভি, এই ভি হচ্ছিল v1 স্কয়ার, সর্বনিম্ন বিন্দুতে বস্তুর বেগ হচ্ছিল v1, এবং v2 কত? সর্বোচ্চ বিন্দুতে বস্তুর টান সুতার টান T2 ইজ ইকুয়াল টু what? T2 আমরা কিভাবে বের করব? তো লেটস সে এই বস্তু বৃত্তাকার পথে ঘোরার জন্য mv স্কয়ার বাই আর এতটুকু কেন্দ্রমুখী বল দরকার। বৃত্তাকার পথে ঘোরার জন্য এই বস্তুর কেন্দ্রমুখী বল দরকার হচ্ছিল mv স্কয়ার বাই আর, এতটুকু কেন্দ্রমুখী বল দরকার। এই বলের যোগান কে কে দিচ্ছে? সুতার টান T2, এবং mg কিন্তু একদম নিচের দিকে, mg নিচের দিকে, কারণ সে কিন্তু এখন একটা গ্রাউন্ড ফ্যান থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, এই উচ্চতায় আছে সে, কিন্তু এই mgও নিচের দিকে, সুতার টানও নিচের দিকে, এবং কেন্দ্রমুখী বলের দরকার কেন্দ্রের দিকে কতটুকু? mv স্কয়ার বাই আর। তার মানে mv স্কয়ার বাই আর এর যোগান দিচ্ছে কে কে? সুতার টান, পাশাপাশি হচ্ছে mg। উপরের বিন্দুতে কে কে দিচ্ছে? সুতার টান T2 প্লাস mg, এবং কেন্দ্রমুখী বল দরকার কতটুকু আমাদের? mv স্কয়ার বাই আর, আর এতটুকু কেন্দ্রমুখী বল দরকার। তাহলে mv স্কয়ার বাই আর এতটুকু কেন্দ্রমুখী বল আমাদের দরকার, আর এই বলের যোগান দিচ্ছে কে কে? T2 প্লাস mg। দরকার আমাদের T2 ইজ ইকুয়াল টু হচ্ছিল mv স্কয়ার বাই আর মাইনাস mg। ওকে ব্রাদার, যদি আমরা এই জায়গায় থেকে ক্যালকুলেশন করতাম তাহলে এই জায়গায় আমরা একটু এক্সচেঞ্জ করে লিখতে পারতাম যে T1 ইজ ইকুয়াল টু হচ্ছিল mv স্কয়ার বাই আর মাইনাস প্লাস mg, v1 এর স্কয়ার আর হচ্ছিল v2 এর স্কয়ার। ওকে ব্রাদার, তো আমরা দেখলাম যে সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কত এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান কত। সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কত? সর্বোচ্চ বিন্দুতে সুতার টান, সর্বোচ্চ বিন্দুতে সুতার টান বল T2 ইজ ইকুয়াল টু হচ্ছিল mv স্কয়ার বাই আর মাইনাস mg, এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান T1 ইজ ইকুয়াল টু হচ্ছিল mv স্কয়ার বাই আর প্লাস mg। ওকে ব্রাদার, সর্বোচ্চ বিন্দুতে সুতার টান হচ্ছিল mv স্কয়ার বাই আই মাইনাস mg, এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান হচ্ছিল mv স্কয়ার বাই আর প্লাস mg। তো কিভাবে ব্রাদার? সোপার তো সবার সবকিছু বোঝা উচিত, যদি আপনি বুঝে না থাকেন তবে আমরা আরো একবার দেখবো যে লেটস সে আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুকে সুতায় বেঁধে আমরা বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, এবং এই বস্তুর সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কত? সর্বনিম্ন বিন্দুতে বস্তুর সুতার টান হচ্ছিল mv স্কয়ার বাই আর প্লাস mg। কেন প্লাস mg? কারণ বৃত্তপথে ঘোরার জন্য mv স্কয়ার বাই আর এতটুকু বল দরকার, পাশাপাশি ওই বস্তুটাকে ঝোলায় রাখার জন্য mg এর সমপরিমাণ বল দিতে হবে। তাহলে মোট কতটুকু বল দিতে হবে? mv স্কয়ার বাই আর প্লাস mg, আর এই বলের যোগান দিবে কে? এই সুতার টান T1, এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান T2 কত? এই কেন্দ্রমুখী বল দরকার হচ্ছিল mv স্কয়ার বাই আর, এই বলের যোগান কে কে দিচ্ছে? সুতার টানও নিচের দিকে, পাশাপাশি mg। এই বস্তু কিন্তু গ্রাউন্ড ফ্যান থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠছে, এই পুরো উচ্চতা হচ্ছে এই উচ্চতায় ওঠার কারণে এই mgও কিন্তু একদম নিচের দিকে, ডিরেক্ট নিচের দিকে, পাশাপাশি এই সুতার টান এবং mg মিলে দিচ্ছে হলো mv স্কয়ার বাই আর। দরকার আমাদের হচ্ছিল T2, mv স্কয়ার বাই আর ইজ ইকুয়াল টু T2 প্লাস mg, দরকার হচ্ছিল আমাদের T2। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো হচ্ছিল mv স্কয়ার বাই আর মাইনাস mg, v2 স্কয়ার বাই আর মাইনাস mg। ওকে ব্রাদার, এবার আমরা দেখবো যে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে ভেলোসিটি কত, বেগ কত? সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে বেগ কত? ব্রাদার
আমরা কিন্তু মুছে দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। যদি আমরা মুছে দেই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান কত, বেগ V1 এবং V2 কত? ভাই সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে কি বেগ বলা আছে আমাদের? না, বলা নাই। তো আমরা কি জানি যে শক্তির সংরক্ষণশীলতা থেকে আমরা কি জানি যে কোনো শক্তি আসলে লস হয় না, শক্তি একটা থেকে আর একটা কনভার্ট হয়। তো দেখো তো ব্রাদার, এই অবস্থানে বস্তুর মোট শক্তি কত? মোট শক্তি গতিশক্তি হাফ এম V1 স্কয়ার, এবং এই অবস্থানে বস্তুর মোট শক্তি কত? এই T2 অবস্থানে বস্তুর মোট শক্তি কত? সর্বোচ্চ অবস্থানে বস্তুর মোট শক্তি কত? সর্বোচ্চ অবস্থানে বস্তুর মোট শক্তি হচ্ছিল হাফ এম V2 স্কয়ার প্লাস mgh, কারণ সে এখন কিন্তু গ্রাউন্ড ফ্যান থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। সে কিন্তু h উচ্চতায় আছে। h ইকুয়াল টু কত? h ইকুয়াল টু r এর ব্যাসার্ধের দ্বিগুণের সমান। এই একটা r ব্যাসার্ধ এবং এই একটা r ব্যাসার্ধ, তাহলে h ইকুয়াল টু কত? h ইকুয়াল টু হচ্ছিল 2r, ব্যাসার্ধের দ্বিগুণের সমান। কেন? এই সর্বনিম্ন বিন্দুতে শুধুমাত্র হাফ এম ভি স্কয়ার গতিশক্তি আছে এবং সর্বোচ্চ বিন্দুতে বস্তুর গতিশক্তি প্লাস বিভব শক্তি আছে। কারণ দেখো তো ব্রাদার, যখন আমরা একটা সরল দোলক বা দোলনায় তুমি যখন চড়ছো, যে এই বস্তু যখন সর্বনিম্ন বিন্দু দিয়ে যায়, এই অবস্থানে বস্তুর মোট শক্তি হচ্ছিল বিভব শক্তি mgh, এবং এই অবস্থানে বস্তুর মোট শক্তি হচ্ছিল হাফ এম ভি স্কয়ার। এই অবস্থানে বস্তুর মোট শক্তি হচ্ছিল গতিশক্তি। কেন? কারণ এই অবস্থানে তো সে আর একদম ভূমির সাথে মিশে গেছে, বা এই সারফেস রেফারেন্স প্লেন বা প্রসঙ্গ তলের সাথে সে মিলে গেছে। তো এই অবস্থানে সারকে আর কোনো উচ্চতা আছে? উচ্চতা নাই। তো তার মানে এই পুরো বিভবটাই গেইন হয়েছে বস্তুটির গতিশক্তি উঠাইতে। কিন্তু এই অবস্থানে কি হয়েছে? T2 অবস্থানে বস্তুটি এখন কিন্তু এই অবস্থানে বস্তুর বেগ কম। কোন বস্তু যখন আমরা ঘুরাই তখন নিচের বিন্দুতে সর্বোচ্চ গতিতে যায় এবং উপরের বিন্দুতে গিয়ে তার বেগ একটু কমে দেয়, এবং নিচের বিন্দুতে আবার জোরে গিয়ে আস্তে, জোরে গিয়ে আস্তে, জোরে গিয়ে আস্তে, এরকম ভাবে ঘুরতে থাকে। তার মানে তার এই অবস্থানে বেগ কিছুটা কমছে। যদিও তার বেগ কমছে, তার এই অবস্থানে কিছু পরিমাণ বিভব হয়েছে। কেন বিভব হয়েছে? কারণ সে এই রেফারেন্স প্লেন বা প্রসঙ্গ তল থেকে কিছু পরিমাণ উচ্চতায় হচ্ছে। সেই উচ্চতা কত? h, আর h ইকুয়াল টু হচ্ছে 2r, ব্যাসার্ধের দ্বিগুণের সমপরিমাণ উচ্চতায় সে উঠছে। তো আমরা জানি কি শক্তির সংরক্ষণশীলতা থেকে আমরা কি জানি যে কোনো শক্তি আসলে লস হয় না, শক্তি শুধু একটা থেকে আরেকটা কনভার্ট হয়। যদি কোনো শক্তি লস না হয়, তাহলে এই নিচের বিন্দুর মোট শক্তি, সর্বনিম্ন বিন্দুর মোট শক্তি এবং সর্বোচ্চ বিন্দুর মোট শক্তি সমান হওয়া উচিত, এবং ডেফিনেটলি সেটা সমান হবে। সোফার যদি আমরা এই দুটোকে সমান লিখি, তার মানে কত? হাফ এম V1 স্কয়ার ইকুয়াল টু হচ্ছিল হাফ এম V2 এর স্কয়ার প্লাস mgh ইকুয়াল টু হচ্ছিল 2r। যদি আমরা সব জায়গায় থেকে m কেটে দেই, তাহলে আমরা পাই হচ্ছিল V1 স্কয়ার বাই 2 ইকুয়াল টু হচ্ছিল V2 স্কয়ার বাই 2 প্লাস 2g আর। ওকে, যদি আমরা এটাকে এই মুহূর্তে ক্যালকুলেশন করি, এক লাইনে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে V1 স্কয়ার মাইনাস V2 এর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4gr। তো যে কোনো অবস্থানের গতি যদি আমরা বলা থাকে, যে কোনো একটা অংশের গতি যদি বলা থাকে, তাহলে আমরা অপর সর্বনিম্ন বিন্দুর যদি বেগ বলা থাকে, তাহলে আমরা সর্বোচ্চ বিন্দুর বেগ বের করতে পারবো। অথবা যদি সর্বোচ্চ বিন্দুর বেগ বলা থাকে, তাহলে আমরা সর্বনিম্ন বিন্দুর বেগ বের করতে পারবো। তো কিভাবে বের করলাম আমরা? তো এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে সব সময়, যে বকুল ভাই আপনাকে পড়াইছিলেন, ঠিক এইভাবেই আপনাকে মনে রাখতে হবে যে সর্বনিম্ন বিন্দুর বেগের স্কয়ার মাইনাস সর্বোচ্চ বিন্দুর বেগের স্কয়ার ইকুয়াল টু হচ্ছিল 4gr। যে কোনো একটা বিন্দুর গতি দেওয়া থাকলে আমরা অপর বিন্দুর গতি বেগ বের করতে পারবো। তো সোফার আমরা কি করছি, যে সর্বনিম্ন বিন্দুতে বস্তুর মোট শক্তি হচ্ছিল গতিশক্তি, এবং সর্বোচ্চ অবস্থানে বস্তুর মোট শক্তি হচ্ছিল গতিশক্তি প্লাস বিভব শক্তি। কারণ সে এখন একটা উচ্চতায় আছে। কতটা উচ্চতায় আছে? সে h এর সমপরিমাণ উচ্চতায় আছে। যদি সে h এর সমপরিমাণ উচ্চতায় থাকে, তাহলে এই জায়গায় বস্তুর মোট শক্তি হাফ এম ভি স্কয়ার প্লাস mg, এবং এই অবস্থানে বস্তুর মোট শক্তি হচ্ছিল হাফ এম V1 স্কয়ার। তো আমরা জানি যে শক্তি কোনো সময় লস হয় না, শক্তি শুধু একটা থেকে আরেকটা কনভার্ট হয়।
তাহলে এই অবস্থানের মোট শক্তি এবং এই অবস্থানের মোট শক্তি সমান হবে। যদি এই অবস্থান সর্বনিম্ন বিন্দুর অবস্থানের মোট শক্তি এবং সর্বোচ্চ বিন্দুর মোট শক্তি সমান হয়, তাহলে আমরা লিখতে পারি হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভি টু স্কোয়ার প্লাস এম জি এইচ। এইচ ইজ ইকুয়াল টু হচ্ছিল 2r। ক্যালকুলেশন করলে আমরা পেয়েছিল ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছিল 4gr। তো ব্রাদার বোঝাইতে পারছি আমি আপনাদের সবকিছু। যদি আমরা বুঝে থাকি তবে আমরা এই জায়গা থেকে আগে একটা অ্যাডভান্স অঙ্ক করব, এরপরে আমরা এই অঙ্ক করব। এই অঙ্ক আপনাকে করতেই হবে না, আপনি নিজেই পারবেন, এখন এই অঙ্ক আমার করেই দিতে হবে না। তো আমরা আগে একটা অ্যাডভান্স অঙ্ক করব যে কিভাবে এই কনসেপ্টগুলোকে কাজে লাগায় আমরা একটা সুন্দর এবং স্মার্ট অঙ্ক করতে পারি, পঞ্চম প্রজন্মের ম্যাথ। কিভাবে করব? লেটস সে একজন বালক সুতার সাহায্যে একটি বস্তুকে বেঁধে উলম্ব তলে ঘোরাচ্ছে। বস্তুর সর্বোচ্চ বিন্দুতে বেগ, বস্তুটির সর্বোচ্চ বিন্দুতে বেগ √3gr হলে সুতার টানের অনুপাত কত? বস্তুর সর্বোচ্চ বিন্দুতে বেগ √3gr হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ √3gr হলে সুতার টানের অনুপাত কত? তার মানে হচ্ছে T2/T1 ইজ ইকুয়াল টু হচ্ছে হোয়াট? T2/T1 কত? তো বস্তুর সর্বোচ্চ বিন্দুতে বেগ। তো কোশ্চেন কর্তা কি বলছেন যে একজন বালক সুতার সাহায্যে একটি বস্তুকে বেঁধে উলম্ব তলে ঘোরাচ্ছে, বস্তুটির সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছিল √3gr হলে সুতার টানের অনুপাত কত? তো মাত্রই কিন্তু আমরা সবগুলো বেসিক শিখছি যে একটা বস্তুকে যদি আমরা সুতার সাহায্যে বেঁধে যদি বৃত্তাকার পথে ঘোরাই, তাহলে তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাত কত হয়? সর্বনিম্ন বিন্দুতে সুতার টান হচ্ছিল T1 এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান হচ্ছিল T2। এবং এই যে অবস্থানে বস্তুর বেগ এই দিকে V1 এবং এই অবস্থানে বেগ হচ্ছিল, সর্বোচ্চ অবস্থানে বস্তুর বেগ হচ্ছিল V2। তো V2 আমাদের দেওয়া আছে কত? V2 দেওয়া আছে √3gr। √3gr হলে সুতার টানের অনুপাত কত? তো মাত্রই কিন্তু আমরা সবকিছু শিখছি। যে কি শিখছি আমরা? যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু সুতার টানের অনুপাত T2/T1 কত হবে? তো আমরা শিখছি যে সর্বনিম্ন বিন্দুর মোট শক্তি ছিল হাফ এম v1 স্কয়ার এবং সর্বোচ্চ বস্তুতে বিন্দুর বেগ হচ্ছিল, মোট শক্তি হচ্ছিল হাফ এম v2 স্কয়ার প্লাস হচ্ছিল mgh। তো এই জায়গায় থেকে আমরা ক্যালকুলেশন করলে পাইছে হচ্ছিল v1 এর স্কয়ার মাইনাস v2 এর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছিল 4gr। তো দেখো তো ব্রাদার, আমাদের সর্বোচ্চ বিন্দুতে সুতার টান দেওয়া আছে v2, সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ দেওয়া আছে কত? √3gr। যদি আমরা ব্যাসার্ধ দেই √3gr, রুট করলে আসে হচ্ছিল 3gr, তার মানে v1 ইজ ইকুয়াল টু হচ্ছিল v1 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছিল 3gr প্লাস 4gr, মানে 7gr। বস্তুটির সর্বনিম্ন বিন্দুতে বেগ আমরা পেয়ে গেছি। তো আমাদেরকে বলছেন যে সুতার টানের অনুপাত কত। দেখো তো ব্রাদার, আমরা মাত্রই শিখছি যে সুতার টান কিভাবে বের করে। সর্বনিম্ন বিন্দুতে সুতার টান T ইজ ইকুয়াল টু হচ্ছিল m b স্কয়ার বাই r
প্লাস এম জি এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান টি ইকুয়াল টু হচ্ছিল এম বি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। যদি সর্বোচ্চ বিন্দুতে সুতার টান প্লাস এম জি হয় এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান মাইনাস এম জি হয়, তাহলে আমরা কি বের করতে পারি না এই জায়গায় থেকে? দেখো তো ব্রাদার, এই জায়গায় থেকে দেখো টি ওয়ান আমরা বের করবো শুরুতেই। টি ওয়ান ইকুয়াল টু হচ্ছিল এম বি স্কোয়ার বাই আর এম ভি ওয়ান কত, ভি ওয়ান আর হচ্ছিল ভি টু, ভি ওয়ান হচ্ছে হলো 7 জি আর ডিভাইডেড বাই আর প্লাস এম জি, আর আর কেটে দিলে বাসে হচ্ছিল 7 mg প্লাস এমজি, তার মানে হচ্ছিল 8 mg। টি ওয়ান পেয়ে গেলাম হচ্ছিল 8 mg এবং টি টু কত ব্রাদার, টি টু কত, টি টু ইকুয়াল টু হচ্ছিল এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। যদি মাইনাস এমজি বসাই আমরা তাহলে কত কত পাই, এম ভি সর্বোচ্চ বিন্দুতে বেগ কত রুট ওভার 3g আর 3g আর বাই আর মাইনাস এমজি। দেখো তো ব্রাদার, আর আর কেটে দিলে বাসে কত 3mg মাইনাস এমজি মানে হচ্ছিল 2mg। তো আমাদের কোশ্চেনে কি বলছেন যে টি টু বাই টি ওয়ান কত, টি টু বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু টি টু কত পাইছি আমরা, টি টু পাইছি 2mg আর টি ওয়ান কত পাইছি হচ্ছে 8mg, তার মানে 2mg বাই হচ্ছে 8mg, এমজি কেটে গেলে বাসে কত 1/4, তার মানে টি ওয়ান টি টু ইজ টু হচ্ছে হলো টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে 1:4। ওকে ব্রাদার, রাইট নাও সব কিছু আমরা শিখে ফেলছি। কিভাবে শিখছি দেখো তো ব্রাদার, যে আমাদেরকে বলছেন যে একজন বালক সুতার সাহায্যে একটি বস্তুকে বেঁধে উলম্ব তলে ঘোরাচ্ছে, বস্তুটি সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছিল √3g আর হলে সুতার টানের অনুপাত কত। তো আমরা কি শিখছি মাত্রই, যে সর্বনিম্ন বিন্দুতে বস্তুর মোট শক্তি হচ্ছিল গতিশক্তি এবং সর্বোচ্চ বিন্দুতে বস্তুর মোট শক্তি হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি। তো আমরা এই জায়গায় থেকে সূত্র পাইছিলাম হচ্ছে হলো যে v1 স্কয়ার সর্বনিম্ন বিন্দুর বেগের স্কয়ার মাইনাস হচ্ছিল সর্বোচ্চ বিন্দুর বেগের স্কয়ার ইকুয়াল টু হচ্ছিল 4g আর আমাদের সর্বোচ্চ বিন্দুর বেগ দেওয়া আছে v2 দেওয়া আছে কত হচ্ছে 3g আর 3g আর কে আমরা এই জায়গায় বসাই দিলি মুরলে আসলে পারে এক্সচেঞ্জ করলে আমরা পাই 7g আর আমরা v2 এবং v1 পেয়ে গেছি। তো আমরা সর্বনিম্ন বিন্দুতে সুতার টান জানি কত এম ভি স্কয়ার বাই আর প্লাস এমজি এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান হচ্ছিল এম ভি স্কয়ার বাই আর মাইনাস এমজি। যদি আমরা ক্যালকুলেশন করি সর্বোচ্চ বিন্দুতে সুতার টান পাই হচ্ছে হলো 2mg এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান পাই হচ্ছিল 8mg। আমরা 2mg বাই 8mg কে ভাগ করলে পাই হচ্ছিল 1/4 বা T2 ইজ টু হচ্ছিল T1 ইকুয়াল টু হচ্ছিল 1:4। সুতার টানের অনুপাত কত 1:4। এখন কি ব্রাদার আপনাকে এই অঙ্ক আমার করে দিতে হবে? দেখেন তো ব্রাদার, আপনাকে কি এই অঙ্ক করে দিতে হবে আমাকে? যদি আপনি বলেন যে এই অঙ্ক আমাকে করে দিতে হবে ভাই, তাহলে এর জন্য লজ্জাজনক কিছু আর আমার জন্য নাই। তো এরপরেও আমি আপনাকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করব। তো আমরা এখন এই অঙ্কটাকে কিভাবে সলভ করতে হয় দেখব। একদম শিশুদের অঙ্ক দিয়ে রাখছেন টিচার। তো ব্রাদার তিনি গ নম্বরে আমাদেরকে কি বলছেন যে ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী বল নির্ণয় কর। কেন্দ্রমুখী বল গ নম্বরকে তিনি আমাদেরকে বলছেন যে কেন্দ্রমুখী বল বের করো, কেন্দ্রমুখী বল। তো আমরা কি দেখছি যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে চাই, এই একটা বস্তুকে যদি আমরা বৃত্তাকার পথে ঘোরাই তাহলে তার কতটুকু কেন্দ্রমুখী বল দরকার এম ভি স্কয়ার বাই আর। আর এই কেন্দ্রমুখী বলের যোগান দেবে কি সুতার টানটি। যদি এম ভি স্কয়ার বাই আর এর সমপরিমাণ বল না থাকে তাহলে এই বস্তুটি এই কক্ষপথ থেকে ছিটকায় পড়ে যাবে। তাহলে এই সুতার টান টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। দেখেন তো ব্রাদার, সবকিছু টিচার দিয়ে রাখছেন আপনাকে। বস্তুর বেগ হচ্ছিল 200 গ্রাম মানে 0.2 কেজি ইন্টু বস্তুর বেগ কত, বস্তুর বেগ কি দিয়ে রাখছেন যে 50 সেন্টিমিটার উলম্ব তলে 20 মিটার পার সেকেন্ড বেগ। ওরে সেরা, সবকিছুই দিয়ে রাখছেন। 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ঘুরতেছে এবং ব্যাসার্ধ কত 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মানে হচ্ছিল 0.5 মিটার। ব্রাদার সুবিধার্থে আপনাকে সবকিছু আমি এই জায়গায় লিখে দিচ্ছি যে বস্তুর ভর এম ইকুয়াল টু হচ্ছে হলো 200 গ্রাম বা 0.2 কেজি।
ওকে, তারপরে বস্তুর বেগ দিয়ে রাখছে, বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ডেই আছে, চেঞ্জ করার কোনো দরকার নাই। এবং বস্তুর ব্যাসার্ধ দিয়ে রাখছেন, ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছিল 50 সেন্টিমিটার, এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে পাবো হচ্ছিল 0.5 মিটার। যদি আমরা এই জায়গায় থেকে ক্যালকুলেশন করি 0.2 ইন্টু হচ্ছিল 400 বাই 0.5, ক্যালকুলেশন করলে আমরা পাবো কত, পয়েন্ট ইন্টু 400 মানে 18, 80/0.5 মানে হচ্ছিল 160। ওকে ব্রাদার, তো কিভাবে ক্যালকুলেশন করে এগিয়ে যেতে হয়, ক্যালকুলেটর ছাড়া সবকিছু কিন্তু আমি তোমার শিখাইছি, একেবারে সবকিছু, একের ভিতরে সবকিছু। আমরা কিন্তু ক্যালকুলেটর ইউজই করি নাই, আমরা পেয়ে গেছি 106। তো এই বস্তুর কেন্দ্রমুখী বলের মান কত, 160 নিউটন। সরি ব্রাদার, আমি এই জায়গায় একটু মজা করে আনসার লিখছিলাম, তবে বলের একক কি, নিউটন। 160 নিউটন বল কেন্দ্রমুখী বলে সে ঘুরবে। তো ব্রাদার যদি আপনি না বোঝেন তাহলে আমি আপনাকে আরো একবার বলবো, সেটা হচ্ছে লেটস আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তু বৃত্তাকার পথে ঘুরতে চায়। যদি সে বৃত্তাকার পথে ঘুরতে চায় তাহলে তার কি পরিমাণ কেন্দ্রমুখী বল দরকার, mv²/r। আর এই mv²/r এর যোগান দিবে কে, টি। তাহলে এই টি ইজ ইকুয়াল টু হচ্ছে mv²/r। কোশ্চেন করতে আপনাকে সবকিছু দিয়ে রাখছেন, বস্তুর ভর দিয়ে রাখছেন 200 গ্রাম, বস্তুর ভেলোসিটি দিয়ে রাখছেন 20 মিটার পার সেকেন্ড এবং বস্তুর রেডিয়াস দিয়ে রাখছেন 50 সেন্টিমিটার। আমরা সবকিছুকে বসায় দিচ্ছি, আনসার বের করছি, কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেটর উইদাউট ক্যালকুলেটর সবকিছু শিখায় রাখছে, আমরা আনসার পাইছি 106 নিউটন। তো ব্রাদার, জায়গার সংকুলনের কারণে আমাকে মুছে দিতে হচ্ছে। এবার আমরা পরবর্তী ম্যাথ দেখবো যে ঘূর্ণনরত বস্তুর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান কত। ব্রাদার, এই অঙ্ক কিন্তু মাত্রই আমি তোমারে শিখাইছি, এরা তো একদম সিমিলার কেস দিয়ে রাখছেন, সবকিছু আপনাকে দিয়ে রাখছেন, আর আমরা কিন্তু এর থেকে আরো অ্যাডভান্স জিনিসপত্র শিখে ফেলছি। কেন আমরা অ্যাডভান্স জিনিসপত্র শিখছি, যদি আমরা হায়ার এডুকেশন করি, অনেক বেশি কিছু শিখি, তাহলে এইগুলো নর্মাল কিছু আমাদের কাছে একদম ইজি লাগবে, তাই আমি আপনাকে অত দূর পর্যন্ত শিখাই রাখছি। তো দেখেন তো ব্রাদার, কিভাবে আমরা দেখবো যে বস্তুর সর্বোচ্চ বিন্দুতে সুতার টান, সর্বোচ্চ বিন্দুতে সুতার টান T = T2। তো এই যে বস্তু বৃত্তাকার পথে ঘুরছিল, এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান, সর্বনিম্ন বিন্দুতে সুতার টান হচ্ছে হলো T1 = mv²/r প্লাস mg, এবং সর্বনিম্ন বিন্দু সর্বোচ্চ বিন্দুতে সুতার টান T2 হচ্ছে হলো v2, আর এই দিকে হচ্ছে হলো v1 এর স্কয়ার, তাহলে m v2² মাইনাস mg। ওকে ব্রাদার, যদি আমরা T2 বের করি, T2 হচ্ছে হলো m v2² প্লাস mg। ও সরি ব্রাদার, সর্বোচ্চ বিন্দুতে সুতার টান মাইনাস হয়, mg মাইনাস হয়। তো বস্তুর ভর দিয়ে রাখছে 0.2, বস্তুর ভেলোসিটি দিয়ে রাখছে 400, স্কয়ার করলে পাওয়া যাচ্ছে 400 ডিভাইডেড বাই ব্যাসার্ধ 0.5 প্লাস mg। বস্তুর ভর কত, 0.2 ইন্টু হচ্ছিল 9.8। তার মানে শেষ পর্যন্ত ক্যালকুলেশন করলে আমরা এটার ক্যালকুলেশন করে বার করছিলাম হচ্ছে 160 প্লাস হচ্ছে হইলো 9 দুগুণে 18, 1 পয়েন্ট ব্রাদার 8 দুগুণে 16, 6 হাতে আমার হচ্ছিল 1, 9 দুগুণে 18, 1 19, তার মানে 1.96, 161.96 এত নিউটন। সর্বোচ্চ বিন্দুতে সুতার টান হচ্ছিল 161.96 নিউটন, এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান T1 হচ্ছিল m v²/r প্লাস mg। দেখাতে ব্রাদার, সবকিছু আমরা পাইছি যে m v²/r v1 এর স্কয়ার, v1 কত, v1 এবং v2 সমদ্রুতিতে ঘুরতেছে, উপরেও যা বেগ নিচেও তাই বেগ। যদি সমদ্রুতিতে ঘুরতে থাকে তাহলে বস্তুটির এই mv1² এবং v2² এর মান কিন্তু আমরা সেম পাবো। সেম পাইলে পরে আমরা পাই কত, 160 প্লাস mg এর মান কত, 1.96। ও সরি ব্রাদার, এটা আমরা যোগ করাইছি কেন, এটা তো বিয়োগ হবে।
এইটা হচ্ছিল 161.96 নিউটন, আর এটা হচ্ছিল মাইনাস করলে কত 158.4 নিউটন। ওকে ব্রাদার, সবকিছু আমরা শিখে ফেলছি যে সর্বোচ্চ বিন্দুতে সুতার টান সর্বোচ্চ হয়, সর্বোচ্চ বিন্দুতে সুতার টান, তার মানে আমরা কি দেখলাম T1 গ্রেটার দেন হচ্ছিল T2, সর্বোচ্চ বিন্দুতে সুতার টান হয়ে হচ্ছিল সর্বনিম্ন এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান হয়ে হচ্ছিল সর্বোচ্চ। দেখে ফেলছি আমরা সবকিছু ব্রাদার। যদি আপনি না বুঝেন তবে আমরা আরো একবার দেখব যে আমাদের কাছে বলছেন যে এই একটা বস্তু সমদ্রুতিতে ঘুরছে, সমদ্রুতিতে ঘুরছে, যার বেগ হচ্ছিল 20 মিটার পার সেকেন্ড, সমদ্রুতিতে ঘুরছে 20 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘুরছে। এই বেগটা সমবেগ, ভেলোসিটি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভেলোসিটি, আনসেন্স, বেগের কোনো পরিবর্তন নাই, পাশাপাশি ভরেরও কোনো পরিবর্তন হয় না, সেন্টিমিটার ব্যাসার্ধের তো কোনো নো সেন্স, সবকিছু অপরিবর্তনশীল, জি এর মান 9.8। তারা আমাদেরকে বলছেন যে সবকিছু আমরা দেখছি যে কিভাবে বের করতে হয়। তো সর্বোচ্চ বিন্দুতে সুতার টান কত mv² বাই আর মাইনাস এনজি, এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান হচ্ছিল mv² বাই আর প্লাস এনজি। যদি আমরা ম্যাথ করতাম তাহলে আনসার বের করতাম, তাহলে 158.4 নিউটন আর 161.96 নিউটন। ওকে ব্রাদার, তবে আমরা ফাইনাল লাইন পর্যন্ত ক্যালকুলেশন করে দেখছি যে সর্বনিম্ন বিন্দুতে সুতার টান সর্বোচ্চ হয় এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান সর্বনিম্ন হয়। ওকে, এবার আমরা এগিয়ে যাবো সামনের দিকে। নেক্সট ম্যাথ ব্রাদার, পরবর্তী ম্যাথ আমাদের লক্ষ্য কি পরবর্তী ম্যাথ কোথাকার, রাজশাহী বোর্ড। এটা ছিল ঢাকা বোর্ড 2025। এবার আমরা লিখবো ছিল রাজশাহী বোর্ড, RAJ, রাজশাহী বোর্ড 2025, RAJ এর ফুল ফর্ম কি রাজশাহী বোর্ড। ওকে, তো রাজশাহী বোর্ডে আমাদের কি বলছেন যে 7 কেজি ভরের একটি বস্তুকে 8 মিটার পার সেকেন্ড বেগে ভাইয়া আপনার উচিত কিন্তু ক্লাসটা শেয়ার করে দেওয়া, দ্রুত ক্লাসটা শেয়ার করে আপনি আপনার ফ্রেন্ডের কাছে পৌঁছে দেন, ক্লাসটা শেয়ার করেন, ডেফিনেটলি আপনার উচিত ক্লাসটা শেয়ার করে এগিয়ে দেওয়া। তো রাজশাহী বোর্ড 7 কেজি ভরের একটি বস্তু 8 মিটার পার সেকেন্ড বেগে একটি স্থির বস্তুকে আঘাত করে। 7 কেজি ভরের একটি বস্তু 8 মিটার পার সেকেন্ড বেগে 8 মিটার পার সেকেন্ড বেগে 8 মিটার পার সেকেন্ড বেগে একটি স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। বেগে একটি স্থির বস্তু সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষের পরে বস্তুটি একই দিকে আদিবেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে। সংঘর্ষের পরে বস্তুটি একই দিকে আদিবেগের 1/4 চতুর্থাংশ 1/4
বেগ নিয়ে একই দিকে 1/4 বেগ নিয়ে চলতে থাকে না, চলতে থাকে। তো গ নম্বর কোশ্চেন করতে আমাদেরকে কি বলছেন যে প্রথম স্থির বস্তুটির ভর কত নির্ণয় করো। প্রথম স্থির ভর কত নির্ণয় করো। গ নম্বরে তিনি আমাদেরকে কি বলছেন যে উদ্দীপকের সংঘর্ষটি কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক গাণিতিকভাবে যাচাই করো। তো স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সম্পর্কে এই সংঘর্ষের এই বেসিকগুলো আমরা শিখবো। এই অঙ্কটা করার আগে দাদা কিছু বেসিক আমাদের জানা দরকার, আগে আমরা বেসিকগুলো শিখবো, পরে অঙ্কটা করব। তো অঙ্ক আপনাকে করে দিতে হবেই না ব্রাদার, এই অঙ্ক থাকবে আপনার জন্য ডিকেন না ব্রাদার, আমি আপনাকে করে দেবো, দান সর্বোচ্চ হেল্প করব। তো কিভাবে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো লেটসে আমাদের কাছে একটা বস্তু আছে, একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছিল m1 এবং এই বস্তুর উপর যদি আমরা f পরিমাণ বল দেই, বস্তুটি s পরিমাণ সরে বস্তুটি a থেকে b তে পৌঁছায়। এ থেকে b তে পৌঁছায় না তো ব্রাদার, এখানে সংঘর্ষের কাণ্ড। তো শুরুতে বস্তুটি, আমাদের কাছে একটা বস্তু আছে m1 এবং আমাদের কাছে আরো একটা বস্তু আছে হচ্ছে m2 এবং কিছু সময় t সময় পরে এই প্রথম বস্তুটি গিয়ে এই দ্বিতীয় বস্তুটিকে আঘাত করে, প্রথম বস্তু এ বি বস্তুকে আঘাত করে বস্তুটি একই বেগে সামনের দিকে এগিয়ে যায় ভি বেগে। তো এই জায়গায় আমরা প্রথম শিখবো স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। যাও ব্রাদার, সবকিছু আগে তোমাকে শিখাই যাও একদম বেসিক থেকে। প্রথম শিখবো আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ কি? অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো লেটসে আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছিল m1 এবং আমাদের আরো একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছিল m2। এই বস্তুকে আঘাত করে দুইটা বস্তু মিলিত হয়ে একই বেগে ভি বেগে সামনের দিকে চলে যাচ্ছে। প্রথম বস্তুর ভর হচ্ছিল m1 এবং দ্বিতীয় বস্তুর আদি বেগ হচ্ছিল m2। প্রথম বস্তুর আদি বেগ হচ্ছিল u2 এবং দ্বিতীয় বস্তুর আদি বেগ হচ্ছিল u2। প্রথম বস্তুর আদি বেগ u1 এবং দ্বিতীয় বস্তুর আদি বেগ হচ্ছিল u2 এবং সংঘর্ষের পরে বস্তু দুটি একত্রিত হয়েছে। সংঘর্ষের পরে এই অবস্থান, এটা বি অবস্থান, একত্রিত হয়ে বস্তু দুটি সামনের দিকে একই বেগে ভি বেগে v1 এবং v2 এর বেগ হয়েছিল v1 এবং সংঘর্ষের পরে এর বেগ হয়েছিল v2। v1 এবং v2 ইকুয়াল টু হচ্ছিল v, দুইটাই সেম বেগে এবং শুরুতে এই বস্তুর ভর ছিল m1 এবং এই বস্তুর ভর ছিল m2। সংঘর্ষের পরে ভরের কোনো চেঞ্জ হয় না। যদি চেঞ্জ না হয় তাহলে এই জায়গায় অস্থিতিস্থাপক সংঘর্ষে শুধুমাত্র ভরবেগের সংরক্ষণশীলতা কাজ করে। তো ভরবেগের সংরক্ষণশীলতা কি?
সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান হয়। সংঘর্ষের আগে বস্তুর ভরবেগ কত ছিল? m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু হচ্ছে, সংঘর্ষের পরে বস্তুর ভরবেগ হয়েছে কত? m1v1 প্লাস m2v2। তো আমরা দেখছি যে m2v2 কে আমরা কি ধরছি, তারা একই বেগে সামনের দিকে চলছে। তো এই জায়গায় থেকে যদি আমরা v বাই করি v1 v2, তো v1 ইকুয়াল টু v2 ধরছি আমরা, v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু v ধরছি। এই জায়গায় থেকে যদি আমরা শেষ বেগ এই v বের করতে চাই, তো আমরা তাই এই জায়গায় থেকে এই ক্যালকুলেশনটা করছি যে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু হচ্ছে m1v প্লাস m2 ইন্টু v। এই জায়গায় থেকে v কমন নিলে আমরা পাই হচ্ছে m1 প্লাস m2। তো দরকার আমাদের হচ্ছিল v ইকুয়াল টু একদম ডিরেক্ট ক্যালকুলেশন, তো এই মুড়াই করি আমরা m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2। যদি আমরা এই দুইটা বস্তুর বেগ বের করতে চাইতাম, তো v1 এবং v2 কত কত হইতো? যে সংঘর্ষের শুরুতে বস্তুর বেগ ছিল, প্রথম বস্তুর বেগ ছিল u1 এবং দ্বিতীয় বস্তুর বেগ হয়েছিল u2, এবং সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভর হচ্ছিল m1 এবং প্রথম বস্তুর বেগ হচ্ছিল v1, এবং সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর ভর m2 আছে এবং দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছিল v2। তো এই প্রথমে সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সেম থাকে, শুধুমাত্র সংঘর্ষের এই অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগের সংরক্ষণশীলতাই সেম থাকে, এই গতিশক্তির সংরক্ষণশীলতা আর কাজ করে না। তো এই জায়গায় থেকে শেষ বেগ বের করার কোনো ফর্মুলা নাই। এই দুইটা বস্তু সংঘর্ষের পর যদি একই বেগে সামনের দিকে চলতে থাকে, তাহলে এই জায়গায় থেকে আমরা বের করতে পারি v1 v2 ইকুয়াল টু হচ্ছিল v যদি হয়, তাহলে এই জায়গায় থেকে আমরা ক্যালকুলেশন করলে v পেয়ে যাই হচ্ছিল m1u1 প্লাস m2u2 ইকুয়াল ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল টু হচ্ছিল v। আমরা ডিরেক্ট এই জায়গায় ক্যালকুলেশন করছি, তো v কে নিচে নামাই নিয়ে আসছি, v ইকুয়াল টু হচ্ছিল m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এই অস্থিতিস্থাপক সংঘর্ষ খুব একটা বেশি কিছু নাই, এইটুকুই শেষ। তো এইবার আমরা দেখবো স্থিতিস্থাপক সংঘর্ষ। তো লেটস সে আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তু যার ভর হচ্ছিল m1 এবং এর আদি বেগ হচ্ছিল u1, এবং এই বস্তু আরো একটা বস্তু আছে আমাদের কাছে, এই বস্তুর ভর হচ্ছিল m2 এবং এই বস্তুর বেগ হচ্ছিল u2। তো সংঘর্ষের পরে লেটস সি দুইটা বস্তু যখন সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে প্রথম বস্তুর ভর হয়েছিল m1 এবং প্রথম বস্তুর বেগ হচ্ছিল v1, এবং দ্বিতীয় বস্তুর ভর হচ্ছিল m1 এবং দ্বিতীয় বস্তুর m2 এবং দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছিল v2। তো সংঘর্ষের পরে এই v1 এবং v2 কত কত হয়েছে? আমরা তো দেখছি যে এই ভরবেগের সংরক্ষণশীলতা সেম থাকবে, ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে। তো m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু হচ্ছিল m1v1 প্লাস m2v2। সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সেম থাকে, এবং গতিশক্তির সংরক্ষণশীলতা এটা ছিল স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ। তো এই জায়গায় গতিশক্তির সংরক্ষণশীলতাও কাজ করে m1u1 স্কয়ার প্লাস হাফ m2u2 এর স্কয়ার ইকুয়াল টু হচ্ছিল হাফ m1v1 স্কয়ার প্লাস হাফ m2v2 এর স্কয়ার। এবং এই জায়গায় থেকে আমরা বের করবো হচ্ছিল সংঘর্ষের পরে v1 এবং v2 কত কত হবে। তো এই v1 এবং v2 কত কত হবে, এই দুইটা সমীকরণকে যদি আমরা সলভ দেই, তাইলেই কিন্তু আমরা v1 এবং v2 পেয়ে যাবো। তো আমরা এই ফর্মুলা কিভাবে মনে রাখতে হবে আপনাকে, আমরা ফর্মুলাগুলো শিখে রাখবো। তো যদি আমরা প্রথম বস্তুর শেষ বেগ বের করতে চাই, তাহলে এই জায়গায় আমরা লিখবো হচ্ছিল u1
এরপর আমরা একটা টান দেবো, এই জায়গায় একটা প্লাস দেবো এবং এই জায়গায় একটা v2 লিখবো, u2, এবং নিচে আমরা লিখবো হচ্ছিল m1 প্লাস m2, এই জায়গায় আমরা লিখবো m1 প্লাস m2। এবং যদি আমরা v2 বের করতে চাই, v2, তাহলে আমরা এই জায়গায় লিখবো হচ্ছিল u2, এবং এখানে একটা টান দেব, নিচে লিখবো m1 প্লাস m2, এবং এই জায়গায় প্লাস দিয়ে এই জায়গায় আমরা লিখবো হচ্ছিল u2, নিচে লিখবো হচ্ছিল m1 প্লাস m2। এবং যার বেগ বের করব তার ভর থেকে যদি আমরা দ্বিতীয় বস্তুর বেগ বের করি, তাহলে দ্বিতীয় বস্তুর ভর থেকে আমরা প্রথম বস্তুর ভরকে বিয়োগ করবো, তাহলে m2 মাইনাস হচ্ছিল m1। আর এই জায়গায় আমরা লিখবো হচ্ছিল প্রথম বস্তুর ভরের দ্বিগুণ। যদি দ্বিতীয় বস্তুর ভর বের করি তাহলে আমরা প্রথম বস্তুর ভরের দ্বিগুণ এই জায়গায় বসাই দেবো। আর এই জায়গায় আমরা v1 বের করতে চাই, যদি আমরা v1 বের করতে চাই তাহলে আমরা যার বেগ বের করব তার ভর থেকে দ্বিতীয় বস্তুর ভরকে বিয়োগ করবো। তাহলে আমরা v1 বের করতে চাই, তাহলে m1 থেকে আমরা m2 বিয়োগ করাবো এবং এই জায়গায় হচ্ছিল দ্বিতীয় বস্তুর ভরের দ্বিগুণ লেখাই দেবো, দ্বিগুণ দ্বারা গুণ করাই দেবো। যদি আমরা এটাকে আরেকটু সাজাই লিখি, তাহলে v1 ইকুয়াল টু হচ্ছিল m1 প্লাস m2, তার মানে u1 এই জায়গায় থেকে আমরা গুণ করাই দিতে পারি m1 মাইনাস হচ্ছিল m2 প্লাস 2 m2 u2, এবং এইটাকে আমরা আরেকটু সাজাই লিখতে পারি m1 প্লাস m2 u2 ইন্টু হচ্ছিল m2 মাইনাস m1 প্লাস u1, সরি ব্রাদার, একটু আমরা সাজাই লিখি 2 u1 m1 বা m1 u1। ওকে ব্রাদার, তো এই সমীকরণে কোনটারে কি বলে? m1 হচ্ছিল প্রথম বস্তুর ভর, ম্যাস বা ভর। u2 কি? u1 প্রথম বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি। v1 কি? প্রথম বস্তুর ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি। আর কি? u2 হচ্ছে হলো দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি, আর v2 হচ্ছে হলো দ্বিতীয় বস্তুর ফাইনাল ভেলোসিটি। ওকে, প্রথম বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর শেষ বেগ, দ্বিতীয় বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর শেষ বেগ। আর সবকিছু তো আমরা জানি, এম তো ম্যাথই, ম্যাথের কোনো পরিবর্তন নাই, সবার জন্যই ম্যাথ। তো এই জায়গায় থেকে আমরা দেখব যে প্রথম বস্তু স্থির বস্তুটির ভর কত। তো সবকিছু আমরা শিখছি ব্রাদার, এবার আমরা দেখব প্রথম স্থির বস্তুটির ভর কত। প্রথম স্থির বস্তুটি, তো আমরা দেখছি যে কিভাবে বের করতে হয়, যে v1 ইকুয়াল টু হচ্ছিল u1, গ নাম্বার কোশ্চেন, যে প্রথম বস্তুর ভর, ওই প্রথম স্থির বস্তুর ভর, তো m1 প্লাস m2, এই জায়গায় প্লাস u2, m1 প্লাস m2। আমরা প্রথম বস্তুর বেগ বের করতে চাই, তাই আমরা প্রথম বস্তুর ভর থেকে দ্বিতীয় বস্তুর ভরকে বিয়োগ করাবো এবং এই জায়গায় দ্বিতীয় বস্তুর ভরের দ্বিগুণ লিখব। তো দেখো তো ব্রাদার, তারা আমাদের কি বলছেন এই জায়গায়, তারা আমাদের দিয়ে রাখছেন যে বস্তুটির ভর ম্যাস m ইকুয়াল টু হচ্ছিল 7 কেজি m1, এবং প্রথম বস্তুটির বেগ v1 8 মিটার পার সেকেন্ড, এবং স্থির বস্তুটির দ্বিতীয় বস্তুর ভর কত, m2 দেওয়া নাই, এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ, সরি ব্রাদার, এটা ছিল u1, দ্বিতীয় বস্তুর আদিবেগ u2 ইকুয়াল টু হচ্ছে হলো 0 মিটার পার সেকেন্ড, এবং সংঘর্ষের পর বস্তুটি একই দিকে আদিবেগের 1/4 বেগে চলতে থাকে। তো সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ কত হয়? তো একটা বস্তু ছিল, লেটসে বিষয়টা কেমন, একটা বস্তু একটা স্থির বস্তুকে আঘাত করে,
শুরুতে আর কিন্তু বেগ ছিল 0, প্রথম বস্তুর বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড বা u1, আর এই জায়গায় u2 ছিল কত 0। যদি 0 হয়, দেখো তো কোন বস্তুর 1/4 বেগে যাবে। প্রথম বস্তুর শেষ বেগ কত, আদি বেগের 1/4 বেগে গেছে। আদি বেগ কার? এই প্রথম বস্তুর আদি বেগ 0, 1/4 ইন্টু u2, u2 তো 0, তো এইটার আদি বেগ 1/4 বেগে গেছে না। কোনটার 1/4 বেগে গেছে? এই প্রথম বস্তু 1/4 বেগে গেছে সংঘর্ষের পরে। এর বেগ তো সংঘর্ষের পরে v2 হয়েছে, এর বেগ হচ্ছিল v1, v1 কত হয়েছে 1/4, 1/4 ইন্টু u1, 1/4 ইন্টু u1 ধরলে পরে u1 এর মান কত 8, 1/4 ইন্টু 8 মানে হচ্ছিল 2 মিটার পার সেকেন্ড। প্রথম বস্তুর শেষ বেগ কত 2 মিটার পার সেকেন্ড। সবকিছু আমরা বের করছি। এবার আমরা দেখব যে প্রথম স্থির বস্তুর ভর কত। তো দেখো ব্রাদার, এই ইউটি কত, ইউটি কত 0 বসায় দিলে পুরো সমীকরণটাই 0, ওর আর কাজ নাই, ও বাদ। যদি ওই বাদ হয়ে যায় তাহলে প্রথম বস্তুর আদিবেগ কত 8, আমরা 8 না ইউ এ রাখবো, এবং এই যে প্রথম বস্তুর শেষ বেগ কত হয়েছে 1/4 ইন্টু u1, এই জায়গায় আমরা রাখছি m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে ব্রাদার, u1 কেটে দিলে ভাই হতো আমরা 1/4 ইজ ইকুয়াল টু হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। যদি আমরা বোথ সাইডকে গুণ করাই দেই, m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু হচ্ছিল 4m1 মাইনাস 4m2 গুণ করাই দিছি। গুণ করাই দিলে আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো, m1 প্লাস m2 মাইনাস 4m1 প্লাস 4m2 ইজ ইকুয়াল টু 0। যদি 0 হয় তাহলে আমরা পাই কত 4m1 5m2, 4m2 প্লাস m2 মানে হচ্ছিল 5m2 মাইনাস মাইনাস 4m m1 আর হচ্ছিল প্লাস m1, তার মানে হচ্ছিল 3m1 ইজ ইকুয়াল টু হচ্ছিল 0। তার মানে আমাদের দরকার হচ্ছিল m2 ইজ ইকুয়াল টু হচ্ছিল 3m1 বাই 5। আমরা m2 কত পাইছি, m2 আমরা কত পাইছি, m2 ইজ ইকুয়াল টু হচ্ছিল 3m1 বাই 5। তো m1 কত দেওয়া আছে, 3 ইন্টু m1 এর মান দেওয়া আছে কত 7 কেজি, 7/5, 3 7 21/5 মানে হচ্ছিল 4.2 কেজি। মেবি 4.2 কেজি হওয়া উচিত। যে যদি আমরা একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে, ব্রাদার আমরা ফোনের ক্যালকুলেটর ইউজ করবো এখন। যদি আমরা ক্যালকুলেশন করি 3 7 21 ভাগ হচ্ছে 5 মানে 4.2 তো আর কথা। ওকে, 3 ইন্টু 7 ভাগ হচ্ছে 5, 4.2 m2। এই আমরা পেয়ে গেলাম হচ্ছিল দ্বিতীয় বস্তুর ভর। প্রথম স্থির বস্তুর ভর হচ্ছিল 4.2 কেজি। এবার আমাদের বলছে উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, আমরা তো মাত্রই শিখছি স্থিতিস্থাপককে আর অস্থিতিস্থাপককে। যদি স্থিতিস্থাপক হয় তাহলে বস্তুর গতিশক্তি ও সংরক্ষণশীল থাকে, আর যদি অস্থিতিস্থাপক হয় তাহলে শুধুমাত্র ভরবেগ সংরক্ষণশীল থাকে। তো আমরা কি দেখছি ব্রাদার, সবকিছু কিন্তু আপনার বোঝা উচিত যে আমরা লিখছি যে v1 প্রথম বস্তুর বেগ v1 ইজ ইকুয়াল টু u1 m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এবং v2 u2 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। দ্বিতীয় বস্তুর আদি বেগ একদম 0 ছিল, শূন্য বসাই দিলে এই সাইড অফ হয়ে যায়, এই সাইড যদি সবকিছু পুরোটাই 0 হয়ে যায় তাহলে আমরা এই জায়গায় থেকে ক্যালকুলেশন করতে পারি যে v1 কত ছিল, v1 হচ্ছিল 2 মিটার পার সেকেন্ড বা 1/4 ইন্টু হচ্ছিল u1,
কারণ প্রথম বস্তুর আধে বেগের 1/4 বেগ গেছে 1/4 ইন্টু m1। আমরা 1/4 ইন্টু m1 বসাইছি, ইউ কেটে দিছি, পুরোটা ক্যালকুলেশন করছি, আমরা পেয়ে গেছে হচ্ছে m2 ইকুয়াল টু 3m1/5 3m1/5। যদি আমরা ভ্যালু বসাই দেই নিউমেরিক্যাল ভ্যালু পর্যন্ত যদি আমরা আনসার বের করি তাহলে আমরা পেয়েছিল 4.2 কেজি। প্রথম বস্তুর প্রথম স্থির বস্তুর ভর আমরা পেয়ে গেছি হচ্ছে হলো 4.2 কেজি। তো আমরা এই জায়গায় লিখে রাখি যে এই প্রথম দ্বিতীয় বস্তুর ভরটা কাজে লাগবে 4.2 কেজি। স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতিস্থাপক বস্তুটি সংঘর্ষ কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, তা আমরা কিভাবে প্রমাণ করব? আমরা তো মাত্রই শিখছি যে কিভাবে প্রমাণ করতে হয়। যদি সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান থাকে তাইলে বস্তুটি স্থিতিস্থাপক। সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি হাফ m1 e1 স্কয়ার প্লাস হাফ m2 u2 এর স্কয়ার ইজ ইকুয়াল টু ছিল হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 এর স্কয়ার। সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি যদি সেম থাকে তাহলে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এই সমীকরণটা কার জন্য? স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক দুইটার জন্য, দুইটার জন্য, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক দুইটার জন্য। এখানে আমরা সবকিছু দেখে ফেলবো দুই মূল সমান আসে কিনা। সবকিছু কিন্তু আমরা জানি যে প্রথম বস্তুর মাস m1 7 কেজি এবং দ্বিতীয় বস্তুর মাস m2 4.2 কেজি। প্রথম বস্তুর আদি বেগ e1 8 মিটার পার সেকেন্ড, প্রথম বস্তুর শেষ বেগ 2 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় বস্তুর আদি বেগ u2 0 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ v2। v2 কি আমাদের জানা আছে? v2 আমাদের জানা নাই। তো এই v2 আমরা এখন বের করব যে কিভাবে v2 বের করে। তো শুরুতে আমরা শুধু সংঘর্ষের আগের মোট গতিশক্তি দেখব। সংঘর্ষের আগের মোট গতিশক্তি আগের গতিশক্তি সংঘর্ষের আগের গতিশক্তি কত? সংঘর্ষের আগের গতিশক্তি ছিল হাফ ak1 হাফ m1 e1 স্কয়ার প্লাস হাফ m2 u2 এর স্কয়ার। সবকিছু দিয়ে রাখছি। দেখো তো ব্রাদার u2 কত? u2 0, তার মানে হাফ m1 কত? 8, m1 কত? 7 ইন্টু হচ্ছে হলো 8 হোল স্কয়ার। 8 8 64, 64 মানে 36, 32, 7 ইন্টু 32, 7 ইন্টু 32, 8 8 64 ভাগ হচ্ছিল 2, 32 দুগুণা 64, 64 ভাগ হচ্ছিল 2 মানে হচ্ছিল 32। ওকে ব্রাদার, 32 ইন্টু হচ্ছিল 7, 224, 224, 224 গতিশক্তির একক কি? এত নিউটন না জুল? শক্তির একক কি? জুল। 225 না 224। আর এবার দেখবো হচ্ছিল আমরা দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরের মোট গতিশক্তি। সংঘর্ষের পরে মোট গতিশক্তি পাই তাহলে আমাদের দরকার হচ্ছিল v2। তো v2 আমরা কিভাবে নির্ণয় করব? মাত্রই কিন্তু আমরা v2 নির্ণয়ের ফর্মুলা তোমাদের শিখাই রাখছি। v2, তো যদি v2 বের করতে চাই আমরা এই জায়গায় লিখবো u2, এরপরে আমরা একটা টান দেবো, নিচে লিখবো m1 প্লাস m2 এবং এই জায়গায় আমরা একটা প্লাস দেবো এবং এই জায়গায় u1 লিখবো এবং নিচে লিখবো m1 প্লাস m2। তো উপরে আমরা যার বেগ বের করবো সেই বস্তুর ভর থেকে প্রথম বস্তুর ভরকে বিয়োগ করবো m2 মাইনাস m1। আর এই যার বেগ বের করব যদি দ্বিতীয় বস্তুর বেগ বের করি তাহলে প্রথম বস্তুর ভরের দ্বিগুণ দ্বারা গুণ করাইব 2m1। তো ওকে ব্রাদার,
দেখো তো এই জায়গায় থেকে যে এই দ্বিতীয় বস্তুর আদিবেগ কিন্তু 0 ছিল। দ্বিতীয় বস্তুর আদিবেগ যদি 0 থাকে তাহলে হচ্ছে u1 টু u1 m1 বাই m1 প্লাস m2। দ্বিতীয় বস্তুর বেগ আমরা পেয়ে গেছি 2 ইন্টু প্রথম বস্তুর আদিবেগ ছিল কত 8 ইন্টু প্রথম বস্তুর ভর ছিল কত 7 ডিভাইডেড বাই m1 কত ছিল 7 প্লাস হচ্ছে m2 হচ্ছিল 4.2। ক্যালকুলেশন করলে আমরা মেবি 10 আনসার পাবো, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। টু ইন্টু 8 ইন্টু 7 ভাগ হচ্ছে হলো 7 প্লাস 4.2, 10 আনসার পাবো, 10 মিটার পার সেকেন্ড। তো v2 আমরা পেয়ে গেছি। v2 যদি আমরা v2 পেয়ে যাই তবে আমরা খুব সুন্দরভাবে এখন ইউটিউব বের করে ফেলতে পারবো সংঘর্ষের পরের মোট গতিশক্তি। সংঘর্ষের পরের মোট গতিশক্তি কত ak2 ইকুয়াল টু হচ্ছিল হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 এর স্কয়ার। তো দেখো তো ব্রাদার, হাফ আমরা বসাই দিছি, m1 কত 7 ইন্টু হচ্ছিল v1 কত 8 এর স্কয়ার প্লাস হাফ সরি ব্রাদার, এটা ছিল m2 হচ্ছিল 0.4.2 আর হচ্ছিল v2 হচ্ছিল 10 এর স্কয়ার। তো যদি আমরা পুরোটা ক্যালকুলেশন করি 8 8 64, 64 ভাগ হচ্ছে হলো সরি ব্রাদার, তো মেবি আমাদের একটু ভুল হয়েছে সম্ভবত ক্যালকুলেশনে। 244 হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 v2 এর স্কয়ার। তো স্থির বস্তুর ভর কিন্তু আমরা সবকিছু ঠিকঠাক লিখছি নাকি? বস্তুর v2 হয়েছে তো 10 মিটার পার সেকেন্ড। দুইশো দশ আর হচ্ছে 224। ব্রাদার, আমাদের ক্যালকুলেশন সম্ভবত ভুল হচ্ছে কোথাও একটা। যে তো ব্রাদার, ক্যালকুলেশনে ভুল হতেই পারে, তুমি ঠিক করে নিও, ওকে? তো এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে মেবি এরকম আসার কথা যে সংঘর্ষের আগের মোট শক্তি ই k1 ইকুয়াল টু হচ্ছে ই k2, এটা সমান হবে। তো ক্যালকুলেশনে কোথায় আমরা একটা ভুল করছি, কোথায় ভুল করছি আমি তো খুঁজেই পাচ্ছি না। তো আমরা সবকিছু ঠিকঠাক বসাইছি কিনা আরো একবার যদি আমরা ক্যালকুলেশন করি, তো আদিবেগ দ্বিতীয় বস্তুর আদিবেগ 0 বসাইছি, 2m1 ক্যালকুলেশন করছি, আমরা পাই গেছে হচ্ছে হলো 10 মিটার পার সেকেন্ড দ্বিতীয় বস্তুর বেগ। দ্বিতীয় বস্তুর বেগ আমরা 10 মিটার পার সেকেন্ড পাই, তাহলে দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরে মোট গতিশক্তি কত হয়? হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 এর স্কয়ার। তো হাফ m1 কত, বস্তুর ভর 7 কেজি এবং প্রথম বস্তুর আদিবেগ হচ্ছিল 2 মিটার পার সেকেন্ড। সরি ব্রাদার, এটা হচ্ছিল 2 এর স্কয়ার প্লাস হচ্ছিল হাফ, সরি ব্রাদার, এটা 8 নয়, 8 তো আদিবেগ, এটা হচ্ছিল 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার
প্লাস হাফ m2 কত, m2 হচ্ছিল 0 4.2 ইন্টু হচ্ছে হলো v2 হচ্ছিল 10 এর স্কয়ার। এই জায়গায় থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো হচ্ছে হলো 124 224 না 224 জুল। তো আমরা পেয়ে যাবো হচ্ছে হলো 224। সরি ব্রাদার মিস্টেক করার জন্য। তো আমরা এই জায়গায় আদিবেগ বসাই দিছিলাম, তো আদিবেগ বসার কারণে আসলে অঙ্কটা মিলতেছিল না। তো আমরা কিন্তু দেখছিলাম যে শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছিল 2 মিটার পার সেকেন্ড, কারণ প্রথম বস্তুর আদিবেগের 1/4 অংশ, তার মানে আদিবেগ ছিল হচ্ছিল 8/4 মানে হচ্ছিল 2 মিটার পার সেকেন্ড। তো আমরা ভুল করছি, ভুল করার কারণে দুঃখিত ব্রাদার, ভুল করার জন্য। তো যদি আমরা ক্যালকুলেশন করি এই জায়গায় থেকে, আপনি যদি ক্যালকুলেশন করেন, যদি আমরা আরো একবার ক্যালকুলেশন করে দিই আপনাকে শেষ পর্যন্ত, 2 এর স্কয়ার মানে হলো 4, 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করাই তাহলে হচ্ছে 2, 7 দুগুণ 14, 14 যোগ হচ্ছে হলো 10.100, 100 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করাই তাহলে হচ্ছে 50, 50 ইন্টু হচ্ছিল 4.2, মোট যোগ করলে পাওয়া যাচ্ছিল আমরা 224 জন। তাহলে আমরা এই জায়গায় থেকে সিদ্ধান্ত উপনীত হতে পারি যে বস্তু সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান থাকবে। তো ব্রাদার আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল, বা আমরা আগামীকালের পরের দিন আমরা আরো একটা ক্লাস নেবো। তো সেই ক্লাসে সবাইকে ইনভাইট করা রইলো, সবাই থাকবেন আমাদের ক্লাসে। তো টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ, অল অফ ইউ গাইস। দেখা হবে পরবর্তী কোনো দিন আর পরবর্তী কোনো ক্লাসে।